বয়স 15 পার হয়েছে, তবে সে থেমে আছে যেন শিশু বয়সে। সকাল থেকে মুখ ফুলিয়ে বসে আছে নিজের রুমের বারান্দায়। বুসানের একটা খুব সুন্দর বিখ্যাত জায়গায় মেলা বসেছে। সে মেলায় যেতে চেয়েছিল ঘুরতে, কিন্তু কিম নামজুন সাহেব ব্যস্ত মানুষ, তার দ্বারা সম্ভব নয় তেইকে নিয়ে মেলায় ঘুরতে যাওয়া। তিনি তাই তেইকে ওভাবে রেখে কাজে চলে গেলেন। স্ত্রীর মৃত্যুর পর থেকে তেইকে সম্বল করে বেঁচেছিলেন কিম নামজুন সাহেব। তারপর আর বাড়ির দিকেও নজর দেওয়া হয়নি, দোতলার কাজেও আর হাত দেওয়া হয়নি। বাড়ির ঘেটে ধাক্কা পড়লো ধুমধাম করে। তে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেললো। এত জোরে ধাক্কা দেওয়ার মানে কি? মিনিট কয়েক হয়ে গেছে অথচ ধাক্কা থামছেই না। অর্থাৎ আসমা খালা গেট খুলে দেয়নি। বিরক্তিতে একটা ঝাড়ি মেরে উঠে দাঁড়ালো তে। রাগে আসমা খালাকে আর খুঁজতে ইচ্ছে করলো না। ভারী পা পেলে গেট অব্দি এসে অনীহার সাথে গেটটা খুলে দিল। সঙ্গে সঙ্গে চোখটা বড় বড় করে আবার চেপে বুঝে নিল। শক্ত কণ্ঠে বলার চেষ্টা করলো, খুলে দিতে আসার প্রয়োজন ছিল না তো। আর কয়েকটা ধাক্কা দিতেন, গেটটা এমনিতেই ভেঙে যেত, ঢুকে পড়তেন। জাঙ্কুক মুখটা কুঁচকে কপালে হাত দিয়ে বলল, গেল গেল আমার সুন্দর দিনটা চিংড়ি মাছ ভাজা হয়ে গেল। এখন সারাদিন গা চুলকাবে। এই, তোকে কে গেট খুলতে আসতে বলেছে? হ্যাঁ, সর সর সামনে থেকে। নাক ফুলিয়ে দাঁতের পট্টি শক্ত করে বলল, আপনার মোটেও ভুলে যাওয়া উচিত না, এটা আমার বাপের বাড়ি। তো তোর বাপের ঢেঙ্গি মার্কা বাড়িকে আমি আমার বাপের বাড়ি কখন বললাম? হ্যাঁ? জাংকুকের হাতে একটা শপিং ব্যাগ ছিল, সেটাতে এদিকে এগিয়ে দিয়ে বলল, নে ধর। তে সেটা হাতে নিয়ে হাঁ করে একটা হতাশার নিঃশ্বাস নিল। জাঙ্কুক হেঁটে গিয়ে বসার রুমে সোফায় বসলো। তাই ওদিকে গিয়ে সামনে সোফায় বসলো। ব্যাগটা খুলে দেখতে উদ্যত হলো তাই। জাঙ্কুক টিভির রিমোট নড়াচড়া করতে লাগলো আর বলে উঠলো, এখানে না, রুমে গিয়ে দেখ। যা। না, যাব না, আমি এখানেই দেখবো। জাঙ্কুক তখন শীতল গম্ভীর স্বরে বলল, দেখতেই বাড়িতে তো দেখছি তেমন কেউ নেই, এখানে এভাবে বসে থাকাটা মোটেও ভালো দেখাবে না। কানের নিচ বরাবর একটা লাগিয়ে দেই, তার আগে রুমে যা। এই কথার পর তে নিজে একটু লজ্জা পেল। মাথাটা নিচু করে ঠোঁট কামড়ে ধরল আড়ষ্টতায়। 23-24 বছরের এক যুবকের সামনে বসে আছে, তার মুখে এমন কথা শুনে বলার মতো কিছু আদৌ কি থাকে? আস্তে করে তে মাথাটা নুয়ে উঠে যেতে ধীরে ধীরে কণ্ঠে বলল, আসমা খালা রান্নাঘরে আছে। জাঙ্কুক কথা বলল না। সে পকেট থেকে ফোনটা বের করে মহা ব্যস্ততার সাথে তাতে মনোযোগী হয়েছে। তে চলে যেতে উঠে দাঁড়ালো। ঘরে ঢুকে বেডসাইড টেবিলের ড্রয়ার থেকে কিছু কাগজপত্র বের করে নিল। পথেই তের রুম। হঠাৎই জাঙ্কুকের মন বলে উঠল, আচ্ছা আমি কি একবার উকি দিয়ে দেখবো পাগলিটা কি করছে। পরে শক্ত পায়ে হেঁটে বসার রুমে চলে এলো জাঙ্কুক। ইচ্ছেটা চাপা পড়ে যায় নিজের স্বভাব সুলভ দুর্গত আচরণের নিচে। যে খোলসে নিজেকে মুছড়েছে জাঙ্কুক, সে খোলস রূপে স্বভাবটাই বোধহয় ওকে অন্য এক জাঙ্কুক রূপে প্রকাশ করছে না সকলের সামনে। 8 ঘন্টার মতো সময় পেরিয়ে গেল। বাড়িতে ঢুকলেন আরএম। জাঙ্কুককে দেখে পুলকিত হয়ে বললেন, আরে কুকি যে, অনেকক্ষণ অপেক্ষা করিয়েছি তাই না? 8 ঘন্টা খানেক। কিছু দেওয়া হয়নি তোমায়? দরকার নেই কাকা, তুমি বসো তো। দরকার নেই কাকা, তুমি বসো তো। সিউল থেকে ফিরেছি রাত 4টার দিকে, এখনো পর্যন্ত একটু ঘুমানোর ফুরসত পাইনি। আব্বু পাঠালো এখানে, তাই এলাম। আরে হাসলো,
জাঙ্কুকের বিরক্তি মাখা মুখের পানে চেয়ে পাশে বসে জাঙ্কুকের হাত থেকে কাগজপত্রগুলো নিয়ে তারপর বলল, জেহবের জন্যই তো হয়েছে এসব। প্রতি মাসে মনে করি ইনকাম ট্যাক্সটা সময় মতো পরিশোধ করে দিলেই তো ঝামেলা মিটে যায়। তো সে তো তোমায় দিয়ে দেওয়া হবে বলে বছরটা ফিল রেখেছে। তা কতদিনের জন্য ফিরেছো এবার? 3rd ইয়ারের এক্সাম সামনে, সপ্তাহখানেক থাকতে পারি। আরে মাসমাকে বললো জাঙ্কুকের জন্য নাস্তা আনতে। কাগজপত্র দেখতে দেখতে নাস্তা হলো, তবে জাঙ্কুক তা নিল না, বরং আরামের কাছে সিগারেট চাইলো। তবে এতে মোটেও অবাক হওয়ার কিছুই নেই। আরেম সাহেব অবাক হলেন না। এই ছেলের ঘটনায় যে ধাতু ব্যবহার হয়েছে তার নিশ্চয়ই আজব কোনো পদার্থ ছিল। নির্দ্বিধায় আরেম সাহেবের থেকে সিগারেটটা নিয়ে তাতে আগুন ধরালো। যাবে নাকি ট্যাক্স দিতে? আমি ফর্ম পূরণ করে ডকুমেন্ট সব ঠিক করে দিয়েছি, তুমি যাবে। আমার কাজ আছে। কি কাজ আছে? ক্লাবে যাব। আসার সময় কথা দিয়ে এসেছি ছেলেদের দেখা করব। সে রাতে করে নেবে, আমি ট্যাক্স পরিশোধ করে অফিসে ঢুকবো। হিসেবের ব্যাপার আছে, বুঝতেই পারছো, বছরের শেষ দিক। সে তুমি যাও, কিন্তু আমার বিশেষ কি কাজ আছে আবার? আরিম সাহেব একটু ব্যস্ত হয়ে বললেন, আসলে তার এসএসসি পরীক্ষা শেষ, ছুটিতে আছে, কোথাও নিয়ে যাওয়া হয়নি। মেলা যাওয়ার বায়না ধরেছে। আমি নিয়ে যেতাম, কিন্তু কর পরিশোধের শেষ তারিখ পড়েছে কাল যেতে পারবো না, তাই আজই পরিশোধ করতে হবে। জাঙ্কুক উঠে দাঁড়িয়ে পড়ল। ট্যাক্স আমি দিয়ে আসি, দাও তো, তুমি যাও দেখে নিয়ে। হোমে বিচ্ছু গেলে আর আসতে চাইবে না। 3-4 ঘন্টা ওর সাথে ঘুরলে আমার প্রেশার হাই হয়ে যাবে। এবার লাইনে এসেছো, পারলে কাল নিয়ে যাও। আমার ঘুম পাচ্ছে প্রচুর, খুব ক্লান্ত এমনিতেই। ওসব মেয়ে লোক মার্কা মুসিবত ঘাড়ে করে ঘোরার এনার্জি নেই আমার। আরিফ সাহেব মুখ ফুলিয়ে চেয়ে আছেন জাঙ্কুকের দিকে। জাঙ্কুকের ভেতরে তাতে কোনো ভাবাবেগ হলো না। মোটেও মনে হলো না যে তার বাপের সামনে আমি একটা কথা বলে সে একটু অনুতপ্ত। আরিফ সাহেব রাখতে রাখতে হেসে ফেললেন। এই জন্যই তো যুবতী মেয়ের বাপ হয়েও আমি এই ছেলের সাথে মেয়েকে পাঠাতে একটু সংকোচ বোধ করছি না। এই ছেলের ধাঁচ ভিন্ন, সবার থেকে ভিন্ন। আরে জাঙ্কুক শোন না, তে রাগ করে ঘরে বসে আছে, দুপুরে খায়ওনি। বান্ধবীরা সকলে ঘুরতে গেছে, সে যায়নি। এই দুঃখে আমার সাথে কথাও বলছে না। জাঙ্কুক আবারও বসলো, কোলের উপরে একটা কুশন তুলে নিয়ে বলল, কথা নাই বলতে পারে, তবে এতে তো আর জান দেওয়া যায় না। কিন্তু খাওয়াটা তুমি যদি বলো আমি খাইয়ে দিয়ে রেখে যাই। আরেম সাহেব গোমরা মুখে বলল, তাও তুমি মেলা নিয়ে যাবে না দেখে? না, মেয়ে মানুষ শহর বাজার বা মেলায় ঘোরাফেরা ভালো না। কিছু লাগলে বলুক, আপনি বা আমি গিয়ে এনে দিচ্ছি। থাক, লাগবে না আপনার দয়া। আপনার সঙ্গে যাব ভেবেছেন আমি? আপনার মতো ক্যাকটাসের সাথে মেলা যাওয়ার চেয়ে ভালো ঘর আটকে পড়ে থাকবো চিরকাল। রুম থেকে বেরিয়ে আরেমা জাঙ্কুকের কথাগুলো শুনছিল তখন। ভালো পরিকল্পনা, থাক ঘরেই আটকে থাক। এতদিনে ভালো একটা সিদ্ধান্ত নিয়েছিস তুই। তেই আব্বু। সেই শব্দে সন্ধ্যার পর ডেকে নিয়ে বের হতে হলো জাঙ্কুকের মুখ চোখ ভার, মুখটা ভীষণ গম্ভীর হয়ে আছে। বাড়ি থেকে বেশ কিছু দূর এগিয়ে এসেছে দুজন হাঁটতে হাঁটতে। এই ব্রু কুচকে পেছনে পেছনে হাঁটছে জাঙ্কুকের। মাথায় বড় চওড়া একটা পিচ্ছিল কাপড়ের ওড়না তার। এটা অবশ্য এই ঘাটদের আর হুকুমে পড়তে হয়েছে দেখে। জাঙ্কুকের দেওয়ার ওই ব্যাগটার মধ্যে তখন হরেক রকমের চকলেট ছিল, সাথে কাঠ গোলাপের মতো দেখতে চুলের ক্লিপ, কয়েকটা আংটি আর গোলাপ ও রজনীগন্ধার তৈরি হাতের দেওয়া কঙ্কন। সেটা এখনো দুহাতে পড়ে আছে। তবে তাতে যে খুব খুশি তা নয়। যে লোকের আচরণ একটু ভালো না, তার এসব জিনিস দেওয়া আর কি আসে যায়। প্রতিবারই সিওল থেকে আসার সময় টুকটাক জিনিস নিয়ে আসে তের জন্য জাঙ্কুক। তবে সেসবের খুশি মিলিয়ে যায় জাঙ্কুকের রুক্ষ আচরণে। তাই হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করলো,
এভাবে হেঁটে যাব নাকি? এত দূর এভাবে হাঁটা যায়? তো গাড়ি কোথায় পাবো? খোঁজ তুই গাড়ি। গাড়ি নিয়ে আব্বু বেরিয়েছে। আর ব্যাগটা রেখে আসলেন আমাদের বাড়িতে। এখন যে এতগুলো রিক্সা সামনে দিয়ে যাচ্ছে, আপনার চোখে কি আধারি চশমা? চোখে পড়ছে না আপনার? জাঙ্কুক থামলো, ভারী মুখে তাকালো তের দিকে। বাল, আমাকে পাশানোর পরিকল্পনা তোর? রাস্তাঘাটে লোকে দেখলে খুব ভালো বলবে এতে, না? মেলায় প্রচুর মানুষের ভিড়, তাই হাঁটতে থাকে। পরে তের সাথে একটা ছেলের ধাক্কা লাগলো, তবে জাঙ্কুকের দৃষ্টি এড়ায়নি ব্যাপারটা। আচমকাই খপ করে চেপে ধরলো তের ডান হাতটা। তে একটু সপ্রতিভ হয়ে তাকালো জাঙ্কুকের দিকে। জাঙ্কুকের দৃষ্টি সামনের মেলার ভিড়ের দিকে। কপালটা জড়িয়ে আছে। জাঙ্কুক থেকে নিজের সাথে সামান্য আলগা নিয়ে বা হাতটা প্রসারিত করে 4-5টা জায়গা তৈরি করতে করতে ভেতরে ঢুকলো। ভেতরে ভিড় আছে, তবে ততটাও না। ভিড়ের মাঝে হাঁটতে হাঁটতে তের মাথা থেকে পিচ্ছিল ওনাটা পড়ে গেল। ভেতরে এসে তের হাতটা ছেড়ে দাঁড়াতেই নজর এলো ব্যাপারটা জাঙ্কুকের। তে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে, আর জাঙ্কুক তের দিকে। তে আস্তে করে কাঁধের ওনাটা মাথায় তুলে দিল। জাঙ্কুক দ্রুত চোখ সরিয়ে নিল তের দিক থেকে। চল হাঁটি। কোথায় যাবি? ফুচকা খাবো। এই এক দোষ মেয়ে লোকের। কোন শালা যে ফুচকার প্রচলন করছিল, গলাটা ফুকুরের মতো, অত বড় হা করে ফুচকা খাওয়া ছাড়া রাস্তায় বেরিয়ে আর কাজ খুঁজে পাস না? ফুচকা কিনে দেবো, বাড়ি গিয়ে খাবি, স্টলে ভিড় অনেক। সেই মুখ ভ্যাংচালো, মুখটা শক্ত করে পিছে পিছে চলতে লাগলো জাঙ্কুকের। জাঙ্কুক একটু আগে হাঁটছে, তার পায়ের ধাপ বড়, তাই বারবার পিছিয়ে যাচ্ছে। এক সময় জাঙ্কুকের সামনে একদল ছেলে পড়লো, সবগুলো দল বেঁধে এগিয়ে আসছে। দুধারে বিভিন্ন রকমের স্টল বসেছে, মাছ দিয়ে চিকনগুলির মতো রাস্তা। জাঙ্কুক ছট করে পেছনে এগিয়ে এলো, তেকে হাতের বাঁ পাশে নিয়ে নিচে গেল ডান পাশে। ডান পাশ কাটিয়ে ছেলেগুলো ওদের পার করে যায়। তে খেয়াল করলো জাঙ্কুক তার দু কাঁধে দু হাত আলতো করে রেখে ওকে আগলে রেখেছে। ছেলেগুলো পার হতেই আবার ছেড়ে দিল জাঙ্কুক থেকে। এই অতীতের ভাবনা থেকে বেরিয়ে এলো। এই তো সেদিনের ঘটনা মনে করে ভাবলতেই, অথচ পেরিয়ে গেছে সেই সবের 5টা বছর। যে পুরুষটা একটা মেয়েকে এভাবে আগলে রাখতে পারে, সেই মেয়ে এই পুরুষটা নির্ভরশীল না হয়ে যাবে কোথায়? আমিও তো তাই হয়ে পড়েছিলাম। অথচ আমি এই পুরুষটার প্রতি সেই কালে কেন এমন জটিল অনুভূতিতে জড়াইনি? কি করে বা জড়াবো? এই পুরুষের আচরণের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছিলাম যে আমি নিজেই। নিজের কোলের দিকে তাকালোতেই জাঙ্কুক তার কোলে মাথা রেখে কোমরটা দু হাতে জড়িয়ে শুয়ে আছে। সাহেব সেজে বেড়ানো জাঙ্কুকের যত্নের ভার আজ সম্পূর্ণ তের। খাওয়া, গোসল, শরীরের যত্ন সবটাই যে সেদিনকে সে পুচকি মেয়েটাতে সঁপে দিয়েছে জাঙ্কুক। আজকাল নিজের ব্যাপারে বড্ড উদাসীন হয়ে পড়েছে। চুলগুলো বড় হয়েছিল, সকালেতে ধমকে বলেছে চুল কেটে আসতে। এসেই জাঙ্কুক থেকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। ঘাড়ে এখনো সে ছোট ছোট চুলগুলো লেপটে আছে। গোসল না করে শুয়ে পড়েছে জাঙ্কুক। তে স্মিত হাসলো, হাতটা শর্তপণে জাঙ্কুকের চুলে রেখে হাত বুলিয়ে দিল মাথায়। সেদিন আর এদিনের মাঝে বিস্তার ফারাক। সেদিন জাঙ্কুক ছিল তের কাছে বড় শত্রুরূপী এক রক্ষাকর্তা, আর আজ সৃষ্টিকর্তার পরে পুরুষটা তার দ্বিতীয় পালনকর্তা। এইভাবে সেদিন কেন যে পুরুষটা প্রেমে পড়িনি? সেদিন তারপর বেশ কিছুক্ষণ তারা ঘুরলো, কত কিছু কিনে দিল জাঙ্কুক থেকে সঙ্গে করে, শেষে ফুচকাটাও কিনে দিল। রাস্তা জাঙ্কুকদের হাতটা চেপে ধরে পার করেছিল, বাড়ির সামনে থেকে নামিয়ে দিয়ে দাঁড়িয়েছিল ততক্ষণ যতক্ষণ না তে ভেতরে ঢুকে যায়। সেই সময় এসব মোটেই বিশেষ কোনো ব্যাপার মনে হতো না তের, অথচ আজ সেই শাসনগুলো মনে করে তার সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে ওঠে। তাই আবার টাকার কোলের উপর মাথা রেখে উপর হয়ে শুয়ে থাকা জাঙ্কুকের দিকে। বিয়ের 2 বছর চলছে, তে দ্বিতীয়বার গর্ভধারণ করেছে। আজকাল আবার সেই পাগলামি লক্ষ্য করা যায় জাঙ্কুকের মাঝে। জাঙ্কুক যে বদলেছে তা মোটেও নয়, তবে তার ভালোবাসাকে প্রতিনিয়তই দেখতে পাওয়া যায় নিত্য নতুন রূপে। এসে ক্লান্ত স্বরে বলেছিল, মাথাটা ঝিমঝিম করছিল, তাই আজ অনুমতি দে একটা সিগারেট খাই।
একদমই না, বিছানায় যান, আমি মাথা টিপে দেই, ভালো লাগবে। জাঙ্কুক থেকে টেনে নিয়ে বসিয়ে শুয়েছে তের কোল জড়িয়ে। তে জাঙ্কুকের চুলের ভাঁজে হাত বুলিয়ে জাঙ্কুকের চুলগুলো মুঠো করে টেনে দিতে লাগলো আলতো করে। জাঙ্কুক আরাম পেয়ে আরো আবেশে শক্ত করে পেঁচিয়ে ধরে তের পিঠ পেট সমেত কোমরটা। তের শরীরটা কেঁপে উঠলো যেন আকস্মিক। একটু ঝুঁকে পড়ে জাঙ্কুকের দিকে। জাঙ্কুকের মাথার উপরতেই কপাল ঠেকায়। ভালোবাসা হতো এমনই, যে যাকে ভালোবাসে তাকে আঁকড়ে রাখতে জানে। ভালোবাসা হতো এমনই, ভালোবাসা আঁকড়ে রাখতে জানে, ভালোবাসার শাসন করতে জানে। আর ভালোবাসা তখনই সুন্দর হয় যখন দুটি মানুষের মনের মাঝে ভালোবাসার সৌন্দর্য ফুটে থাকে সারা জীবন। বেঁচে থাকুক ভালোবাসাগুলো, বেঁচে থাকুক ভালোবাসার মানুষগুলো, যত্নে থাকুক ভালোবাসার প্রতিটি ক্ষণ।